নমস্কার, এখনকার টপ 5 নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। ভগবাননগরে অবস্থিত জেলা হাসপাতালটি পুনরায় আরজিএম হাসপাতালে ফিরিয়ে নেওয়া স্বাস্থ্যমন্ত্রী ঘোষণার তীব্র প্রতিবাদ জানালো এলাকাবাসী। এদিন ধর্মনগর কৈলাসহর পথ অবরোধ করে তারা। 29 মে মঙ্গলবার কৈলাসহর জেলা হাসপাতাল এবং মহকুমা হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন ঘোষণা দিয়েছিলেন যে কৈলাসহর থেকে 8 কিলোমিটার দূরে ভগবাননগর অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালটি স্থানান্তরিত হয়ে শহরে অবস্থিত আরজিএম কৈলাসহর মহকুমা হাসপাতালে পুনরায় ফিরিয়ে আনা হবে। মন্ত্রীর এই ঘোষণার পর ভগবাননগর সহ আশপাশ এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে। 60টি গ্রাম এলাকা এবং 11টি এডিসি এরিয়া মিলিয়ে মোট 19টি এরিয়ার মানুষ একত্রিত হয়ে বৃহস্পতিবার 47 জনের একটি আন্দোলন কমিটি করেছে। আন্দোলন কমিটির সদস্যদের দাবি, কোনো অবস্থাতেই ভগবাননগর থেকে ঊনকোটি জেলা হাসপাতাল স্থানান্তরিত হতে দেওয়া হবে না। অবিলম্বে মন্ত্রী ওনার সিদ্ধান্ত প্রত্যাহার বদল করতে হবে। এই দাবিতে সকাল 10টা থেকে জেলা হাসপাতালের সামনে কৈলাসহর ধর্মনগর রোড অবরোধ করে এলাকাবাসীরা। অত্র এরিয়ার কোনো দল না, কোনো পার্টি না, নিরপেক্ষভাবে চিনিবাগান, দেওড়া, তিলকপুর, গুলদারপুর, গৌরনগর, ভগবাননগর, খাউড়িগুড়া সমস্ত অংশের মানুষ, শিববাড়ি, মুরই সমস্ত অংশের মানুষের জেলা হাসপাতাল ওখানে স্থানান্তর করা মানছি না বলছে। স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং শিশু বিভাগ ওখান থেকে মহকুমা হসপিটাল নেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন। সের প্রতিবাদে আজকের এই রাস্তার উপর আন্দোলন। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি এই জেলা হাসপাতাল সব বিভাগ ওখানে থাকতে হবে এবং সব বিভাগে 2 জন করে ডাক্তার রাখতে হবে, এসি চালু করতে হবে। ওখান থেকে কোনো বিভাগ স্থানান্তর করা মানছি না। এই হচ্ছে মূল দাবি আমাদের। কোনো ব্যানার না, কোনো জাতি না, কোনো দল না। তো আপনারা তাহলে আজকে এই যে রাস্তা রোকোটা করছেন, মানে আপনাদের কি আশা করতেছেন? আমরা আশা করতেছি আমাদের এই জেলা হাসপাতালে যে দুটি বিভাগ স্থানান্তর করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অবিলম্বে সেখানে থাকতে হবে। সেখান থেকে স্থানান্তর করা মানছি না। আমাদের এই হাসপাতালে অনেক প্রবলেম আছে, রুগীরা গরমে থাকতে পারে, ওখানে এসে চালু করতে হবে এবং প্রতিটা বিভাগের 2 জন করে ডাক্তার রাখতে হবে। মানুষ যেন সুষ্ঠুভাবে শিক্ষা স্বাস্থ্য পরিষেবাটা পায়। নগর থেকে কৈলাসহর আরজিএম স্থানান্তর করার যে উদ্যোগ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, আমরা এটার বিরোধিতা করছি। আমরা চাইছি জেলা হাসপাতাল ভগবাননগরই থাকবে এবং মহকুমা হাসপাতাল হিসেবে মহকুমাতে যা কিছু করতে পারে আমরা দুটি চাই। হাসপাতালটা আজকে থেকে 1 বছর হয়েছে চালু হয়েছে। চালু হওয়াতে এটা তো আমরা এই জায়গাটা আমরা বেশি বড় আশাবাদী হইয়া যে এই জায়গাটাতে একটা হাসপাতাল হবে, একটা পরিষেবা আমরা পাইমু। কিন্তু চালু হওয়ার পরে এটার কোনো পরিষেবা আমরা পাইতেছি না। এখানে কোনো সত্য ডাক্তার পাইতেছি না, এখানে ডাক্তার নাই, পরিষেবা নাই, রুগী মরিয়া যাইতেছে তবুও ডাক্তার মিলতেছে না। এই পরিস্থিতি এখানে আজকে আমরা বাধ্য হয়েছি। আমরার উপরে এটা আমাদের কুড়াল মারা, সত্য কথা যেটা, আমরা বাধ্য হয়েছি আজকে এখানে বইতে। এই পরিষেবাটা আমরা যতদিন পাইছি না, হাসপাতালটা সুন্দর পাইছি না, এতদিন আমাদের আন্দোলনটা জাহির থাকবো। আমরা ধারাবাহিক আন্দোলন করব। পথ অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার ওসি বিজয় কৃষ্ণ সেনের নেতৃত্বে বিশাল নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আসে। ডিসিএম রূপক ভট্টাচার্য এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেও লাভ হয়নি। প্রায় 3.5 ঘন্টা পরে 1:30টা নাগাদ এসডিএম কেশব কর ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে এসডিএম কে মুখ্যমন্ত্রীর নিকট লিখিত ডিমান্ড তুলে দেন। এসডিএম বলেন আজকের মধ্যেই ডিএম এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর নিকট পাঠানো হবে। নগর এলাকার লোকজন রাস্তা রোকো করেছেন। ডিস্ট্রিক্ট হসপিটাল, তোমরা শুনেছেন নাকি ডিস্ট্রিক্ট হসপিটাল কৈলাসহর মহকুমার হসপিটালে স্থানান্তরিত হবে। তারা চাইছেন এই জায়গাতেই থাক হসপিটালটা। এই উদ্দেশ্যে ওনারা রাস্তা রোকো করেছেন। আমি ডিসিএমকে পাঠিয়েছিলাম। ডিসিএম বলেছে স্যার আপনাকে আসতে হবে, আমার সঙ্গে কথা বলবে। ওনারা আমাদের কাছে একটা ডেপুটেশন দিয়েছেন। ডেপুটেশন কপিটা আমি থ্রু ডিএম গভর্নমেন্টের কাছে পাঠিয়েছেন। দেন গভর্নমেন্ট উইল ডিসাইড। তো আপনারা প্রশাসন লেভেলে কি আশ্বাস দিয়েছেন? ওনাদেরকে আমরা আশ্বাস দিয়েছি যে ওনারা যে দাবিটা করেছেন দাবিটা আমরা গভর্নমেন্টের কাছে পৌঁছে দেব।
কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। রায়তুইশা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এক অজানা রোগের আতঙ্ক ছড়ায়। বাদ যাননি শিক্ষকরাও। পরবর্তী সময় ডাক্তারের শরণাপন্ন হলে আতঙ্ক দূরীভূত হয়। রায়তুইশা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার পর প্রথম ক্লাস চলাকালীন সময় নবম শ্রেণীর এক ছাত্রীর চুলকানো শুরু হয়। চুলকানো সহ্য করতে না পেরে সে ক্লাস টিচারকে বলতে বাধ্য হয়। কিছুক্ষণ পর দেখা যায় ওই ক্লাসে সকল ছাত্রছাত্রী সহ ক্লাস টিচারেরও একই অবস্থা। ক্লাস টিচার এই ব্যাপারে প্রধান শিক্ষককে জানানোর জন্য বাইরে গেলে দেখতে পান ষষ্ঠ শ্রেণীর ছাত্রদেরও অবস্থা একই রকম, তবে ছেলেদের সংখ্যা কম। তখন তাদেরকে নিয়ে বেতছড়া স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া হয়। ওইখানে পরীক্ষা করার মতো কোনো ধরনের সামগ্রী না থাকায় তাদেরকে কুমারঘাট হাসপাতালে আনা হয়। ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল 38 জন। হাসপাতালে আনার পর ডাক্তাররা তাদেরকে ভালোভাবে পরীক্ষা করেন। এ ব্যাপারে ডক্টর হৈমন্তী পাল জানান, তাদেরকে পরীক্ষা করে এমন কোনো রেশ পাওয়া যায়নি। তারা সবাই বর্তমানে সুস্থ আছে। আজকে যখন আমি প্রথম শুনছি, আমার জানানো হয়েছে তারা অনেক আগে যে হসপিটালে খুব সম্ভবত ধুলা আসলো, স্কুলে ধুলা আসলো। ম্যাডাম ওইটা নিয়ে এসে কোনো পরিষ্কার করা হয়েছিল বা কিছু হয়েছিল। ওটা থেকে যে ম্যাডাম আসলেন টাইনের প্রথম এসে, টাইনে হওয়ার পরে যে স্কুলের ক্লাসের যে বাচ্চারা আসতো তারাও একজন করে হয়েছে। তো তারা হসপিটালে নিয়ে আসে। তো আমি এক্সামিনেশন করছি, আমি ফাইন্ডিংসে তাদের শরীরে কোনো র্যাশ পাইছি না। যারা ব্রেথলেসনেসের কমপ্লেন করতে আসতো তারারও চেস্ট একদম ক্লিয়ার আসলো। কয়েকজনের যারা স্যালাইন দেওয়া হয়েছে তারা একটু অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছিল, তারা স্ট্রেসে আসলো। তো তারা আইভি ফ্লুইড দেওয়া হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে। তারা সবাই এখন স্টেবল আছে। আর আমরা প্রোফাইলেকটিক যদিও তারা সিমটমস করতে আসলো, এটা অনেকটা আমাদের সাইকোলজিক্যালি লাগছে। স্টিল আমরা প্রোফাইলেকটিক আর সিমটমস রিলিভ করার লেগে অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট আর ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। এখনের পরিস্থিতি কীরকম? হ্যাঁ, সবাই এখন স্টেবল আছে, কার কোনো অসুবিধা নেই। তারা এখন তবুও আমরা কিছু সময় অবজারভেশনে রাখছি যে কেউ কোনো যদি প্রবলেম হয় তো আমরা দেখব। কতজন স্টুডেন্ট? টোটাল 38। ফার্স্ট পিরিয়ডে ক্লাসে ছিলাম। ক্লাস থেকে এসে আমাদের পাপড়ি দিদিমণি বললো যে ক্লাস 9-এর বাচ্চাদের চুলকানি হচ্ছে এবং দিদিমণিকেও চুলকানি হচ্ছে। আমি সাথে সাথে গেলাম, দিদিমণিকে পেলাম না, দিদির ক্লাস তো শেষ দিকে বেরিয়েছিলেন। বাচ্চাদের দেখলাম ভালো সংখ্যক মেয়েদের ইচিং হচ্ছে। আমি সাথে সাথে ক্লাসটা সাসপেন্ড করলাম। ছেলেদেরকেও ডাকলাম, ছেলেদের অল্প সংখ্যা। তো তাদেরকে ভাবছিলাম যে অল্প ছিল সমস্যা, বাড়ি চলে যাবে, কিন্তু তারা বললো যে না স্যার আমাদের বাড়ছে। সাথে সাথে এখানে রেখে আমি গেলাম, এখানে প্রাথমিক একটা চিকিৎসা সেন্টার আছে সেখানে। তো আমি তো ম্যাডামের নাম জানি না, উনি খুব সাহায্য করলেন। উনি কুমারঘাট হাসপাতালে যোগাযোগ করলেন এবং ম্যাডামকে বললেন এখানে দায়িত্বে আছেন, ওনারা আসছেন আমাদের এখানে। তো এই করে একটু সময় যদিও গেল, তারপরে আমরা দেখলাম যে না, বাচ্চাদেরকে রাখা যাচ্ছে না। এর মধ্যে একটা বাচ্চার কনভালশন হয়ে গেছে। আমরা সাথে সাথে অটো, আমাদের সেখানে ভলান্টিয়াররা অটো নিয়ে এসেছিল, অটো করে আমরা পাঠিয়েছিলাম। আমরা সময় আমাদের অ্যাম্বুলেন্সে গেল, ম্যাডাম তারা গেলেন। যাই হোক, সবাইকে ঘুরে নিয়ে এসে চিকিৎসা হলো। শুধু 9-এর ক্লাসে নাকি? 9 এবং ক্লাস 6-এর পরিমাণটা খুব কম। তো ক্লাস 9-এরই সমস্যাটা বেশি। 9-এর সামনের দিকের যে বেঞ্চগুলো ছিল মেয়েদের দিকের, এখানে বেশি। এবং ক্লাস টিচারের যে টেবিল, ক্লাস টিচারের সমস্যা ছিল, ক্লাস টিচারও আক্রান্ত হয়েছেন এই সমস্যায়। ছেলেদের দিকটাই এটা কম ছিল। এটা ডক্টর তো ট্রিটমেন্ট করছেন এবং ওনারা কী বললেন? ওনারা তো বললেন চিকিৎসা চলছে, আর তো কিছু বললেন না। কিসের থেকে এটা হয়েছে বা কী কারণে হয়েছে এটা কিছু বলেছেন? না, ওরা তো এখন আমাকে কিছু বলেনি, আমিও তো বুঝতে পারছি না। আমাদের ক্লাসে মেম আইসে ক্লাস হতে আমি সবাই চেক করছি, আর নকলাম পাটাকে চেক করছে। পরে ম্যাডামে একটু খান চাইছে। প্রথমে সামনের যারা বসছে তারা একটু হয়েছে, ওকে লাস্টারা হয়েছে, কিন্তু আমাদের মেয়েরা সবার হয়েছে, ছেলেরা কারো হয়েছে। পরে 6-এর ক্লাস হয়েছে, 6-এর ক্লাসও ছেলে মেয়ে কতজন হয়েছে। পরে একদম ছোটো একটা ফিট হয়ে গেছে। আমরা ম্যামের ক্লাস করার সময় ম্যামেরও খুঁজলে আসছিল, তখন তারপরে আমার আইসে গাড়ি, এরপরে আমার ফ্রেন্ডের আইসে, পরে ক্লাসে সবের হয়েছে। আস্তে আস্তে সাড়ে 12 হয়েছে, ক্লাসে হয়েছে, বাড়ি যায় সাঁকড়া লেগা। তারপরে দিকে আরও বেশি হয়েছে, তারপরে সবে খানছে, এরপরে একজন ফিট হয়ে পড়ছে। তোমরা স্কুলে কিছু খাইছো নি? কিছু খাইছি না। স্কুলে যাওয়ার সময় কি কি খাইয়ে গেছো? বাড়িতে তো ভাত হয়ে গেছে, স্কুলে গিয়ে আর কিছু খাইছি না। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা।
আমবাসা মহকুমার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। মূলত ধলাই জেলায় ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার জন্যই তার এই সফর। শুক্রবার ধলাই জেলার আমবাসা মহকুমার বিভিন্ন দপ্তর পরিদর্শনে বের হন খাদ্য, জনসংভরণ ও যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি প্রথমে জেলা পরিষদ কার্যালয়ের কনফারেন্স হলে জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন এডিএম ধলাই ডিকে চাকমা সহ আরও অনেকে। বৈঠক শেষে তিনি ধলাই জেলার যুব ক্রীড়া দপ্তর পরিদর্শন করেন। সেখানে সংবাদ মাধ্যমে তিনি জানান, ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার জন্যই তার এই সফর। সফর শেষে তিনি আমবাসা মহকুমা শাসকের সহিত দেখা করে বর্তমান খাদ্য ব্যবস্থা মজুত নিয়ে কথাবার্তা বলেন। বিশেষ করে ধলাই জেলাতে পিছিয়ে পড়া জেলা, এই জেলাতে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে, যারা জনজাতি ভাইরা আছে, এসটির মধ্যে খুব ভালো ভালো ফুটবল প্লেয়ার যেমন আছে, অন্যান্য খেলাতেও তাদের দক্ষতা অনেক বেশি। কিন্তু দীর্ঘদিনের যে একটা গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের আমলে চরম দলবাজির শিকার হতে হয়েছে। মফস্বল এলাকার যারা স্পোর্টসম্যান, সবসময় দেখা যায় যে আগরতলা ভিত্তিক, রাজধানী ভিত্তিক যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের হার 90%, 95% ছেলেরা রাজধানীর বাসিন্দা। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি খেলাটাকে গ্রাম স্তরে নিয়ে যাওয়া এবং প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া এবং ক্রীড়াক্ষেত্রকে রাজনীতিমুক্ত করা, এবং যারা সত্যিই প্রতিভাবান তারা যাতে উঠে আসে, তারা যাতে দলবাজির শিকার না হয়, যারা নির্বাচক মণ্ডলী আছেন বা কোচরা আছেন তারা যাতে দলবাজি না করে তাদেরকে খেলাতে সুযোগ দেয়। আমবাসা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেলে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। বিশ্ববিখ্যাত নাম্বার 1 হিরো টু হুইলারের সব মডেল নিয়ে এলো ইউনিক অটোমোবাইল, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার। নিয়ে যান আপনার পছন্দের যে কোনো মডেলের হিরো বাইক কিংবা স্কুটার। সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইজি ফিনান্সের সুবর্ণ সুযোগ। তাছাড়াও রয়েছে আপনার প্রিয় বাইকটির সুনিপুণ দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমাদের শোরুমে কল করতে ডায়াল করুন 0382234594 অথবা 9774948473 নম্বরে, এবং আমাদের সার্ভিসিং সেন্টারে কল করতে ডায়াল করুন 232048 নম্বরে। ইউনিক অটোমোবাইল, আপনার চলার সঙ্গী। ফিরে এলাম বিরতির পর। কল্যাণপুরে পালিত হলো নজরুল সন্ধ্যা। বৃহস্পতিবার কল্যাণপুর ব্লকের মিলনায়তনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তেলিয়ামুড়া মহকুমা কল্যাণপুরে এই প্রথমবারের মতো মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে কালচারাল সেলের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি কল্যাণপুর ব্লকের মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। প্রবীণ সমাজসেবক পীযূষ কান্তি চৌধুরীকে সভাপতি করে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, সমাজসেবী হরিশঙ্কর পাল, সোমেন গোপ, কার্তিক দেবনাথ, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ শঙ্কর পাল, তাপস দেবরায় সহ অনুষ্ঠানে গান, নাচ সহ আবৃত্তি পরিবেশন করেন মহকুমার কচিকাচারা। বিভিন্ন শিল্পী তাদের কলাকৌশলী তুলে ধরে অনুষ্ঠানে মুখ্য সচেতক কল্যাণী রায় কাজী নজরুল ইসলামের জীবনের ব্যাখ্যা তুলে ধরে বলেন, কাজী নজরুল ইসলাম তার জীবনে আমরা সবাই কম বেশি জানি। তার পূর্ণ জন্মতিথিতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি যে বার্তাটি দেওয়া প্রয়োজন
তা হল কবি নজরুল ইসলামের জীবন দর্শন। আমরা জানি গরিব মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অনেক লড়াই সংগ্রাম এবং অধ্যবসায়ের পর তিনি আজকে সারা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে দুটো বাংলাতে, এবং শুধু দুটি বাংলা নয়, সারা ভারতবর্ষ এবং পৃথিবীতে যে নজির রেখে গেছেন বিদ্রোহী কবি হিসাবে এক বিশেষ উল্লেখযোগ্য। খোয়াই প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের একমাত্র ভেটেরিনারি কলেজে নানা সমস্যার কারণে অনুমোদন বাতিল ঘোষণা করা হয়, ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানের জন্য প্রাণী সম্পদ অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল ছাত্র সংগঠন এসএফআই। সম্প্রতি রাজ্যের একমাত্র ভেটেরিনারি কলেজের পরিকাঠামোগত সমস্যার কারণে তার অনুমোদন বাতিল হয়ে যায়। এতে করে রাজ্যের একমাত্র ভেটেরিনারি কলেজটির যেমন অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তেমনি এই কলেজে পড়ুয়াদের ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এমত অবস্থায় উদ্ভূত সমস্যা নিরসনের দাবিতে শুক্রবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। এই দিন এসএফআই এর পক্ষ থেকে 5 সদস্যের এক প্রতিনিধি দল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তার নিকট উদ্ভূত সমস্যা নিরসনের দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এসএফআই এর সদর বিভাগীয় কমিটির সম্পাদক। তিনি সংবাদ প্রতিনিধিদের ডেপুটেশন প্রদানের উদ্দেশ্য সম্পর্কে জানান, আমাদের রাজ্যের ভেটেরিনারি কলেজের পরিকাঠামোগত সমস্যা নিয়ে এফিলিয়েশন বাতিল হওয়ার একটা ঘটনা সংঘটিত হয়েছে। আমরা এই ঘটনার পর আমাদের রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের যিনি অধিকর্তা রয়েছেন ওনার কাছে আমরা যাচ্ছি। যেহেতু ভেটেরিনারি কলেজের মধ্যে প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী পঠন পাঠনের সাথে জড়িত রয়েছেন, তাদের ভবিষ্যতের প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকে ডাইরেক্টর সাহেবের সাথে দেখা করে জানতে চাইব ভেটেরিনারি কলেজের মধ্যে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে, এই অচল অবস্থা নিরসনের জন্য দপ্তর কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেবেন এবং দ্রুত ছাত্রছাত্রীদের সমস্যা নিরসনের জন্য এফিলিয়েশন সংক্রান্ত যে সমস্যা ছাত্রছাত্রীরা সম্মুখীন হচ্ছেন, এই এফিলিয়েশন যাতে বাতিল না হয় তার জন্য উদ্যোগ দপ্তরের পক্ষ থেকে গ্রহণ করার দাবি জানিয়ে আজকে আমরা মাননীয় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের অধিকর্তা সাহেবের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হচ্ছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো টপ 5 নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।